ফাইল নাম্বার 20। মেঘ ও বৃষ্টির পরবর্তী অংশ, পৃষ্ঠা সংখ্যা 126, ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলি 11 থেকে 12টি বাক্যে উত্তর দাও। 1. মেঘ কাকে বলে? মেঘ কিভাবে সৃষ্টি হয়? মেঘ বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম জলকণা বা তুষারকণার সমষ্টিকে মেঘ বলা হয়। মেঘের সৃষ্টি আবহবিজ্ঞানীদের মতে কয়েকটি পর্যায়ের মধ্যে মেঘের উৎপত্তি হয়। প্রথম পর্যায়, সূর্যের উত্তাপে জলভাগের জল বাষ্পীভূত হয়। জলীয় বাষ্প সাধারণ বাতাসের তুলনায় হালকা হওয়ায় তা উপরে উঠে বায়ুমণ্ডলে জমা হয়। জলের বাষ্পীভবন ছাড়া উদ্ভিদের প্রশ্নোত্তর প্রক্রিয়া সৃষ্ট জলীয় বাষ্প মেঘ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা নেয়। দ্বিতীয় পর্যায়, এই পর্যায়ে হালকা এবং সূক্ষ্ম জলকণা ক্রমশ উপরে উঠতে থাকে। উপরে উঠে চাপ হ্রাসের কারণে ক্রমশ শীতল হয়। তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ঘনীভবন পদ্ধতি কার্যকরী হয়। এই পর্যায়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম জলকণাগুলো ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র জলকণা এবং তুষারকণায় পরিণত হয়। তৃতীয় পর্যায়, এই পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা এবং তুষারকণাগুলো বাতাসে ভাসমান ধূলিকণা, ছাই, লবণের কণা, ফুলের রেণু, কার্বন কণাকে আশ্রয় করে ঘুরে বেড়ায়। এরূপ অসংখ্য ভাসমান জলকণা বা তুষারকণা সম্মিলিতভাবে মেঘ সৃষ্টি করে। প্রশ্ন 2, সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কেন? জলীয় বাষ্প হালকা বলে সহজে উপরে উঠে যায় এবং উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প ঘনীভূত হয়, যা বায়ুতে ভাসমান ধূলিকণা এবং লবণকণা প্রভৃতিকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়। এই ভাসমান জলকণা ও তুষারকণার সমষ্টি হল মেঘ। মেঘ সৃষ্টিকারী এসব জলকণা ও তুষারকণা অত্যন্ত ক্ষুদ্র হয়, যাদের গড় ব্যাস মাত্র 0.01 মিলিমিটার। তাই এগুলি অতি সহজেই মেঘ হিসেবে ভেসে বেড়ায়। কিন্তু মেঘের মধ্যে ভাসমান এই অতি ক্ষুদ্র কণাগুলি যখন পরস্পর সংযুক্ত হয়ে গড়ে 0.5 মিলিমিটার ব্যাসের হয়, তখন এগুলি আর ভেসে থাকতে পারে না। পৃষ্ঠা 127, মাধ্যাকর্ষণের প্রভাবে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে নেমে আসে, কিন্তু সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না। কারণ 1. মেঘের জলকণার ব্যাস 0.05 মিলিমিটারের বেশি না হলে জলকণাগুলো বৃষ্টিরূপে ঝরে পড়তে পারে না। 2. মেঘের মধ্যে ভাসমান জলকণাগুলো যতক্ষণ সংযুক্ত না হবে ততক্ষণ বৃষ্টির সৃষ্টি হতে পারবে না। 3. বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা 100% না হলে জলীয় বাষ্প ঘনীভূত হবে না, ফলে বৃষ্টিপাতও সৃষ্টি হবে না। প্রশ্ন 3, উষ্ণতা, প্রকৃতি, মেঘের রং অনুসারে মেঘের শ্রেণীবিভাগ করো। আকাশে বিভিন্ন আকৃতির এবং রঙের মেঘের বিভিন্ন প্রকৃতির মেঘ ঘুরে বেড়ায়। এইসব মেঘ প্রতি মুহূর্তে তাদের চরিত্র বদল করায় এদের শ্রেণীবিভাগ করা খুব জটিল ব্যাপার। লিউক হাওয়ার্ড 1803 সালে প্রথম মেঘের শ্রেণীবিভাগ করেন। আন্তর্জাতিক আবহবিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন 1956 সালে এই শ্রেণীবিভাগকে বিজ্ঞানসম্মতভাবে গ্রহণ করে। উচ্চতা অনুসারে মেঘের শ্রেণীবিভাগ। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুযায়ী মেঘকে 3টি ভাগে ভাগ করা যায়। 1. নিচু মেঘ 1600 ফুট থেকে 6500 ফুট উচ্চতার মধ্যে অবস্থান করে। 2. মাঝারি উচ্চতার মেঘ। এই ধরনের মেঘ 6500 ফুট থেকে 20000 ফুট উচ্চতার মধ্যে অবস্থান করে। এরা চ্যাপ্টা বা চাদরের মতো আকৃতি বিশিষ্ট হয়। 3. উঁচু আকাশের মেঘ। এই প্রকার মেঘ 20000 ফুটের ওপরে অবস্থান করে। এই মেঘ পেঁচা, তুলা বা কুঞ্চিত চুলের মতো দেখতে হয় বলে এদের বলা হয় অলোক মেঘ। আকৃতি ও চেহারা অনুযায়ী মেঘের শ্রেণীবিভাগ। লিউক হাওয়ার্ড আকৃতি এবং চেহারা অনুযায়ী মেঘকে 3 ভাগে ভাগ করেছেন। 1. সিরাস বা অলোক মেঘ, স্ট্র্যাটাস বা স্তর মেঘ এবং কিউমুলাস বা স্তূপ মেঘ। সাধারণভাবে উচ্চতা বোঝানোর জন্য অল্টো, খুব বেশি উষ্ণতার জন্য সিরো এবং বৃষ্টি মেঘের জন্য নিম্ব শব্দটি ব্যবহার করা হয়। উঁচু মেঘের শ্রেণীবিভাগটি আলোচনা করো। সাধারণত মেঘ ভূপৃষ্ঠ থেকে 20000 ফুটের বেশি উচ্চতায় অবস্থান করে, তার সেই সমস্ত মেঘকে উঁচু মেঘ বলা হয়। এই মেঘ 3 প্রকার। 1. সিরাস, 2. সিরো কিউমুলাস এবং 3. সিরো স্ট্র্যাটাস। 1. সিরাস, এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে অবস্থানরত অলোক মেঘ। এর বৈশিষ্ট্য 1. ঘোড়ার লেজের মতো এই মেঘের আকৃতি হওয়ায় একে মেয়ার্স টেইল বলা হয়। MARE' টেইল বলা হয়। 2. এটি অতি ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণা দ্বারা গঠিত হওয়ায় এই মেঘ সাদা ও স্বচ্ছ পেঁচা তুলোর মতো দেখতে হয়। 3. সূর্যাস্তের আলোয় এই মেঘ অপূর্ব বর্ণচ্ছটা সৃষ্টি করে। পৃষ্ঠা 128, আবহাওয়ার উপর প্রভাব।
এই মেঘে বৃষ্টিপাত হয় না, তাই পরিষ্কার আবহাওয়া দেখা যায়, কিন্তু এই মেঘের পর যদি আকাশে সিরোস্ট্রেটাস মেঘ দেখা যায় তবে ঝড় আসার সম্ভাবনা থাকে। 2 সিরোকিউমুলাস, এই মেঘের অপর নাম অলোকস্তূপ মেঘ। বৈশিষ্ট্য: 1 ছায়াবিহীন হালকা সাদা মেঘের স্তর। 2 অতি সূক্ষ্ম তুষারকণা দিয়ে গঠিত ছোট ছোট সাদা মেঘ ঢেউয়ের মতো আকাশে ভেসে বেড়ায়। 3 যখন ম্যাকারেল মাছের পিঠের মতো সারা আকাশ জুড়ে মেঘে আবৃত হয় তখন তাকে ম্যাকারেল আকাশ বলা হয় বা ম্যাকারেল স্কাই। MACKEREL। বি আবহাওয়ার উপর প্রভাব, এই মেঘের উপস্থিতি পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। 3 সিরোস্ট্র্যাটাস, এই মেঘের অন্য নাম অলোকস্তর মেঘ। বৈশিষ্ট্য: এটি দুধের মতো সাদা মেঘ। এই মেঘের মধ্য দিয়ে সূর্যকে একটি মণ্ডলের মতো প্রতিভাত হয়। এটি পাতলা চাদরের মতো দেখতে হয়। আকাশের রামধনু দেখা যায়। বি আবহাওয়ার প্রভাব, এই মেঘ ঝড়ের সংকেত বহন করে। জেনে রাখো, সিরোস্ট্র্যাটাস মেঘ থাকলে আকাশের রামধনু দেখা যায়। প্রশ্ন 5, মাঝারি উচ্চতায় মেঘের শ্রেণীবিভাগটি আলোচনা করো। সাধারণত যেই সমস্ত মেঘ 6500 ফুট থেকে 20,000 ফুটের মধ্যে অবস্থান করে তাদের মাঝারি উচ্চতার মেঘ বলে। মাঝারি উচ্চতায় আকাশে 2 ধরনের মেঘ দেখা যায়, যথা 1 অল্টোস্ট্র্যাটাস মেঘ, 2 অল্টোকিউমুলাস মেঘ। অল্টোস্ট্র্যাটাস মেঘ, এই মেঘের অন্য নাম হচ্ছে সরু স্তর বিশিষ্ট মেঘ। বৈশিষ্ট্য: মেঘের রং ধূসর বা নীলচে। এটি চাদরের মতো আকাশে অবস্থান করে। সূর্যের আলোয় মেঘ প্লান করে দেয়। সাধারণত এই মেঘ সকালে বা বিকেলের দিকে দেখা যায়। যে আবহাওয়ার প্রভাবে এই মেঘ ঝড়ের সূচনা করে। মেঘে বৃষ্টিপাত অনেকক্ষণ ধরে স্থায়ী হয়। অল্টোকিউমুলাস মেঘ, এটি এক ধরনের মাঝারি উঁচু স্তূপ মেঘ। বৈশিষ্ট্য: এটি সূক্ষ্ম এবং মসৃণ গোলাকার পশমের মতো গুচ্ছের মতো দেখতে। বি এই মেঘের ফাঁক দিয়ে নীল আকাশ দেখা যায়। সি এই মেঘ আকারে চ্যাপ্টা গোলাকার প্রকৃতির হয়। ডি আকাশে এই মেঘ কিংবা ঢেউয়ের মতো অবস্থান করে। 2 আবহাওয়ার উপর প্রভাব, এই মেঘের উপস্থিতি সাধারণত পরিষ্কার আবহাওয়ার সূচনা করে। প্রশ্ন 6, নিচু আকাশে মেঘের বিবরণ দাও। সাধারণত যেসব মেঘ 1600 ফুট থেকে 6500 ফুট উচ্চতার মধ্যে অবস্থান করে সেই সব মেঘকে নিচু আকাশের মেঘ বলে। এই প্রকারে মেঘ 3 ধরনের হয়, যথা 1 স্ট্র্যাটোকিউমুলাস, 2 স্ট্র্যাটাস, 3 নিম্বোস্ট্র্যাটাস। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ, এই মেঘের অপর নাম নিচু স্তর মেঘ। বৈশিষ্ট্য: এই মেঘের রং ধূসর থেকে কালো হয়। বি মাঝ আকাশে অল্টোকিউমুলাস মেঘ আরো ভারী হয়ে নিচে নেমে এই মেঘ তৈরি করে। সি এই মেঘ স্তরে স্তরে স্তূপাকারে সজ্জিত থাকে। এবং ডি এই মেঘ সর্বদা গতিশীল থাকে। 2 আবহাওয়ার উপর প্রভাব, এই মেঘ সাধারণত পরিষ্কার আকাশ নির্দেশ করে, কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে এই মেঘ সমস্ত আকাশ আবৃত করে এবং বৃষ্টিপাত ঘটায়। স্ট্র্যাটাস মেঘ, এই মেঘের অপর নাম স্তর মেঘ। বৈশিষ্ট্য: এই মেঘ সাদা এবং ধূসর বর্ণের হয়। বি ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উচ্চতার মধ্যে মেঘ অবস্থান করে। সে মেঘ ঘন কুয়াশার মতো স্তর তৈরি করেন। ডি আকাশে মেঘ থাকলে বিমান চলাচলে অসুবিধা হয়। 2 আবহাওয়ার উপর প্রভাব, এই মেঘ থেকে অনেক সময় ঘুরি ঘুরি বৃষ্টি হয়। নিম্বোস্ট্র্যাটাস মেঘ, একে বাদল স্তর মেঘও বলা হয়। বৈশিষ্ট্য: 1 এই মেঘের রং গাঢ় ধূসর বা কালো। বি বর্ষাকালে এই মেঘে আকাশ ঢেকে থাকে। সে এই মেঘ এত ঘন ও গভীর যে সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে। ডি মেঘে বিদ্যুৎ ও বজ্রপাত হয় না। 2 আবহাওয়ার উপর প্রভাব, এই মেঘে প্রচুর শিলাবৃষ্টি ও অবিরাম বৃষ্টিপাত হয়। প্রশ্ন 7, উল্লম্ব মেঘে বিবরণ দাও। উপরের দিকে যথেষ্ট প্রসারণশীল মেঘ যাদের সর্বনিম্ন গড় উচ্চতা 1600 ফুট তাদের উল্লম্ব মেঘ বলা হয়। শ্রেণীবিভাগ, উল্লম্ব মেঘ 2 প্রকারের হয়, যথা 1 কিউমুলাস এবং 2 কিউমুলোনিম্বাস। 1 কিউমুলাস মেঘ, এই মেঘের অন্য নাম হচ্ছে স্তূপ মেঘ। এর বৈশিষ্ট্য: 1 জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে ঘনীভূত হলে এই প্রকার মেঘের সৃষ্টি হয়। 2 এই মেঘের তলদেশ নিচে থাকলেও বায়ুর ঊর্ধ্বগতির জন্য শীর্ষদেশ খুব উঁচুতে অবস্থান করে। 3 এই মেঘের আকৃতি অনেকটা গম্বুজের মতো, উপরের অংশ অনেকটা ফুলকপির মতো হয়। পৃষ্ঠা 134। 4 মেঘের শীর্ষদেশ দিয়ে উজ্জ্বল সূর্যালোক দেখা যায়। বি আবহাওয়ার উপর প্রভাব, এই মেঘের উপস্থিতি সাধারণত পরিষ্কার আবহাওয়ার সূচনা করে। 1 কিউমুলোনিম্বাস মেঘ, এই মেঘের অন্য নাম বাদল স্তূপ মেঘ। এই বৈশিষ্ট্য: 1 কিউমুলাস মেঘ যখন আরো উপরে উঠে যায় তখন তাকে কিউমুলোনিম্বাস মেঘ বলে। 2 এই মেঘ ভূপৃষ্ঠ থেকে 12,200 ফুটের বেশি উচ্চতায় অবস্থান করে। 3 প্রকার মেঘে নিচের অংশ কালো, পার্শ্ববর্তী অংশ ধূসর বা কালো হয়। 4 কালবৈশাখীর সময় মেঘ উত্তর পশ্চিম আকাশে দেখা যায় এবং এই মেঘ থেকে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় বলে এই মেঘকে বজ্র মেঘ বা থান্ডার ক্লাউডও বলা হয়। বি আবহাওয়ার প্রভাব, এই মেঘে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত হয়, মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়।
প্রশ্ন ৮ অধঃক্ষেপণ কাকে বলে, কিভাবে অধঃক্ষেপণ হয়? অধঃক্ষেপণ ভূপৃষ্ঠের জল কঠিন অথবা তরল অবস্থায় নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলা হয়। বায়ুতে ভাসমান সূক্ষ্ম জলকণা, পরস্পর যুক্ত জলকণা, ঊর্ধ্বমুখী বায়ুস্রোত, অপেক্ষাকৃত বড় ও ভারী জলবিন্দু মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিম্নে আকর্ষিত বৃষ্টির বিন্দু, এভাবে অধঃক্ষেপণের বিভিন্ন পর্যায় দেখানো হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয় এবং মৃদু জলকণা ও তুষারকণায় পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণা ক্রমশ বড় হলে আকাশে ভেসে বেড়াতে পারে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে। ভূপৃষ্ঠভাবে জল অথবা তুষারের পতনকে অধঃক্ষেপণ বলা হয়। অধঃক্ষেপণ সৃষ্টির পর্যায়সমূহ: ঊর্ধ্বগামী বায়ু ঘনীভূত হলেই যে সবসময় অধঃক্ষেপণ হবে এমন কোনো কারণ নেই। কয়েকটা নির্দিষ্ট পর্যায় বা পদ্ধতির মধ্যে দিয়ে অধঃক্ষেপণ প্রক্রিয়া সংঘটিত হয়। অবশিষ্ট উত্তরের জন্য সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন বিভাগে ৩ নম্বর প্রশ্নের উত্তর দেখো। প্রশ্ন ৯ চিত্র উদাহরণ সহ পরিচালন বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। সংজ্ঞা: যে সমস্ত স্থানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে আসে সেখানে ওই বায়ু পরিচালন পদ্ধতিতে দ্রুত উপরে ওঠে এবং ওপরে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে সেখানে নেমে আসে, একেই বলা হয় পরিচালন বৃষ্টিপাত পদ্ধতি। ভূপৃষ্ঠে যে সমস্ত স্থানে জলভাগ বেশি সেখানে দিনের বেলায় প্রখর সূর্যকিরণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা ও প্রসারিত হয়ে দ্রুত অনেক ওপরে উঠে গিয়ে শীতল ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘের সৃষ্টি করে। পরে ওই মেঘের জলকণাগুলি ধূলিকণা ও লবণের কণাকে আশ্রয় করে ভাসতে থাকে এবং পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পরিচলন বৃষ্টিরূপে নেমে আসে। সমুদ্র উত্তপ্ত ভূপৃষ্ঠ, বৃষ্টি উষ্ণতা কমে, আপেক্ষিক আর্দ্রতা বাড়ে, চাপ কমে, ঘনীভবন হয়, বাদিক থেকে দেখানো হয়, ঘনীভূত হয়, পরিপৃক্ত হয়, উষ্ণতা কমে, আয়তন বাড়ে, পরিচলন স্রোতে হয়, ঊর্ধ্বগামী উষ্ণবায়ু পরিচলন স্রোত, এইদিকে নিম্নগামী নিম্নচাপ, ঘনীভবন ওপরে হচ্ছে বৃষ্টি আকারে ঝরে পড়ছে। পরিচলন বৃষ্টির বৈশিষ্ট্য: এক অঞ্চল নিরক্ষরেখা উভয় দিকে ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই জাতীয় বৃষ্টি বেশি হয়। ২ সময়কাল গ্রীষ্মের শুরুতে নাতিশীতোষ্ণ অঞ্চলে এবং সারা বছর ধরে নিরক্ষীয় অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত ঘটে। ২ সময়কাল গ্রীষ্মের শুরুতে নাতিশীতোষ্ণ অঞ্চল এবং সারা বছর ধরে নিরক্ষীয় অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত ঘটে। ৩ পরিমাণ নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক গড়ে প্রায় ২০০ থেকে ৩০০ সেন্টিমিটার পরিচলন বৃষ্টি হয়। ৪ নামকরণ বিকেলবেলায় পরিচলন বৃষ্টিপাত বেশি হয় বলে নিরক্ষীয় অঞ্চলকে 4 o'clock রেইন বলা হয়। বৃষ্টি ১৩১। ৫ মেঘ সাধারণত কিউমুলোনিম্বাস মেঘ থেকে এই ধরনের বৃষ্টিপাত হয়। ৬ বজ্রপাত এই ধরনের বৃষ্টিতে বজ্রপাত ঘটে, যেমন জাভা দ্বীপের বোগের বছরে ৩২২ দিন বজ্রপাতের রেকর্ড আছে। ৭ বৃষ্টি প্রকৃতি বৃষ্টি স্বল্পস্থায়ী হলেও পরিমাণে অনেক বেশি হয়। বৃষ্টির পর আকাশ মেঘমুক্ত নির্মল হয়ে যায়। উদাহরণ: নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন অপরাহ্নে এবং মধ্য অক্ষাংশে অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত ঘটে। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গেও মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যার দিকে এই ধরনের বৃষ্টিপাত হয়। প্রশ্ন ১০ চিত্র উদাহরণ সহ শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো। সংজ্ঞা: জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের গায়ে প্রতিহত হয়ে ক্রমশ ওপরে উঠে যায় এবং ওপরে উঠে ঘনীভূত হওয়ার ফলে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষেপ বৃষ্টি বলা হয়। পদ্ধতি: শৈল কথাটি অর্থ হলো পাহাড় এবং উৎক্ষেপণ কথার অর্থ হচ্ছে উঁচুতে ওঠা। জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে এবং পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিপাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে বায়ু বিপরীত দিকের ঢাল বেয়ে ওপর থেকে নিচে নামে বলে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও বেড়ে যায়। এজন্য পর্বতে বিপরীত পার্শ্বে বা অনুবাদ ঢালে এবং এর সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয়। এইরূপ বৃষ্টিপাতহীন এলাকাকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলা হয়। শৈলক্ষেপ বৃষ্টিপাত: শীতল বায়ুর ঢাল বরাবর উষ্ণবায়ু উপরে ওঠে। উষ্ণ ও শীতল বায়ুর সীমান্ত, শীতল বায়ু নামছে নিচে। এই সীমান্ত অঞ্চলে মেঘের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। উদাহরণ: আরব সাগর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়। এর ফলে পশ্চিম ঢালে প্রচুর পরিমাণ শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, কিন্তু পশ্চিম ঘাটে পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে দাক্ষিণাত্যের অভ্যন্তরে কম বৃষ্টিপাত হয়। আবার মেঘালয় মালভূমির প্রতিবাদ ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসুমী বায়ু যেখানে বছরে ১১৯০ সেন্টিমিটার বৃষ্টি হয়, সেখানে অনুবাদ ঢালে অবস্থিত শিলংয়ে মাত্র ১৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। প্রশ্ন ১১ চিত্র উদাহরণ সহযোগে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। সংজ্ঞা:
কিন্তু পশ্চিম ঘাটে পূর্ব ঢাল বৃষ্টিচ্ছা অঞ্চল বলে দাক্ষিণাত্যে অভ্যন্তরে কম বৃষ্টিপাত হয়। আবার মেঘালয় মালভূমির প্রতিবাদ ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিমরাম, যেখানে বছরে 1190 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে অনুবাদ ঢালে অবস্থিত শিলংয়ে মাত্র 130 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। প্রশ্ন 11, চিত্র উদাহরণ সহযোগে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। সংজ্ঞা: ঘূর্ণ কথাটির অর্থ ঘূর্ণন বা আবর্তন এবং বাত কথাটির অর্থ বায়ু বা বাতাস। যখন বাতাসের ঘূর্ণন গতির জন্য আর্দ্র বায়ু উপরে উঠে যায় এবং উপরে শীতল ও ঘনীভূত হয়ে আশেপাশের অঞ্চলে ঝড় বৃষ্টিপাত ঘটায়, তখন তাকে বলা ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। পদ্ধতি: ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত দুই প্রকার: 1 ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত এবং 2 নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। 1 ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। ক্রান্তীয় অঞ্চলে প্রবল নিম্নচাপ সৃষ্টি হলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে আসে এবং উত্তপ্ত হয়। এরপর ওই বায়ু কুণ্ডলাকারে প্রবল বেগে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে এই প্রকার বৃষ্টিপাত ঘটে। উদাহরণ: অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগর ভারত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের ফলে পূর্ব ভারত এবং বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয় শরৎ এবং হেমন্তকালে। আরও জানো। ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত: বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, আবার পূর্ব চীন সাগরের টাইফুন। 2 নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতল ও উষ্ণ বায়ু পরস্পরের অভিমুখে প্রবাহিত হলে হালকা উষ্ণ বায়ু শীতল বায়ুর ওপরে উঠে যায়। ফলে উষ্ণ বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে বিপরীতধর্মী 2 বায়ুর সীমান্ত বরাবর এই ধরনের বৃষ্টিপাত ঘটায়। উদাহরণ: শীতকালে মাঝে মাঝে মধ্য ইউরোপে এই ধরনের বৃষ্টিপাত হয়। এই প্রকার বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী ও ঝিরঝিরে প্রকৃতির। প্রশ্ন 12, কিভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত হয়? নাতিশীতোষ্ণ অঞ্চলে 2টি বিপরীতমুখী ভিন্ন উষ্ণতা বাতাস মিলিত হয়। উত্তর পূর্ব দিকে শীতল ও শুষ্ক বাতাস এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে উষ্ণ এবং আর্দ্র বায়ু পরস্পরের মুখোমুখি এগিয়ে আসে এবং 2টি বায়ুপুঞ্জ পরস্পরের সাথে পৃষ্ঠে 132 মিলিত হয়। তখন তাদের মিলন স্তরের সীমান্ত পৃষ্ঠের সূচনা হয় এবং সীমান্ত বরাবর তরঙ্গ গঠিত হয়। উষ্ণ বায়ুপুঞ্জের কিছু অংশ শীতল বায়ুপুঞ্জের অভ্যন্তরে প্রবেশ করে। উষ্ণ বায়ু সেখানে ঠান্ডা বা শীতল বায়ুর মতো বক্রাকারে প্রবেশ করে। সেই সীমানাকে উষ্ণ সীমান্ত বলা হয়। উষ্ণ বায়ুর পেছনে যেখানে শীতল বাতাস এসে ধাক্কা মারে তাকে শীতল সীমান্ত বলা হয়। উষ্ণ সীমান্তে বৃষ্টিপাত: উষ্ণ সীমান্ত অঞ্চলে উষ্ণ বাতাস শীতল মেরুবায়ুর উপর উঠে যায় এবং শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। শীতল সীমান্তে বৃষ্টিপাত: শীতল সীমান্তে শীতল বায়ু উষ্ণ বায়ুকে পিছনের থেকে ঠেলে দেয়, ফলে উষ্ণ বায়ু উপরে উঠে শীতল হয়ে কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত করে। উৎপত্তি: ইউরোপের বিভিন্ন অঞ্চলে শীতকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত সৃষ্টি হয়। প্রশ্ন 13, ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? পদ্ধতি: নিরক্ষরেখার 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক অঞ্চলে এই ধরনের ঘূর্ণবাদ সৃষ্টি হয়। প্রচণ্ড উত্তাপের কারণে এখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি: নিম্নগামী শীতল বায়ু, ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু মাঝে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হচ্ছে, ফলে ওইখানে প্রচন্ড বৃষ্টিপাতের হচ্ছে। ওই নিম্নচাপের দিকে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাতাস ছুটে এলে সেই বাতাস উত্তপ্ত উষ্ণ হয়ে উপরে ওঠে। এরকম ঊর্ধ্বগামী বাতাস প্রসারিত হয়ে শীতল হয়ে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। নিম্নচাপ যতই গভীর হয় ততই বাতাসের গতি বাড়তে থাকে। এই ঝড়ের কেন্দ্র বা চক্ষু একটি ক্ষুদ্র অঞ্চল জুড়ে অবস্থান করে। এই অঞ্চলটি শান্ত থাকে, কিন্তু এর চারদিকের বায়ু ভীষণ গতিতে ঝড়ের সৃষ্টি করে এবং মুষলধারে বৃষ্টিপাত হয়। এটি এক ধরনের শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। আবার বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর আগমনে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি তৈরি হয়। উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু শুষ্ক স্থলবায়ুর সংস্পর্শে সেই ধরনের ঘূর্ণবাতের সৃষ্টি করে। এই ধরনের দুর্বল ঘূর্ণবাত থেকে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হতে পারে। প্রশ্ন 14, অধঃক্ষেপণের শ্রেণীবিভাগ করো। সংজ্ঞা: জলীয় বাষ্পপূর্ণ বাতাস শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং ছোট ছোট জলকণা ও তুষারকণায় পরিণত হয়। ওই জলকণা ও তুষারকণা তখন আরও জলকণার সাথে মিশে ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে। তখন তাকে অধঃক্ষেপণ বলা হয়। অধঃক্ষেপণ দুভাবে হয়ে থাকে: 1 তরল রূপে এবং 2 কঠিন রূপে। তরল রূপে জলীয় বাষ্পপূর্ণ বাতাস শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং জলকণায় পরিণত হলে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে বৃষ্টিপাত বলে। এই বৃষ্টিপাত আবার 3 প্রকার: 1 পরিচলন বৃষ্টিপাত, 2 শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, 3 ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। কঠিন রূপে 1 তুষারপাত: শীতপ্রধান দেশে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সীমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে সেগুলি তুষারকণায় পরিণত হয় ও ময়দা গুঁড়োর মতো ঝরে পড়ে।
একে তুষারপাত বলা হয়। 2 শিলাবৃষ্টি, ঊর্ধ্বমুখী প্রবল ঝড় জলকণাপূর্ণ বায়ুকে অনেক ওপরে তুলে নিয়ে যায় এবং প্রবল ঠান্ডায় জলকণা জমে বরফখণ্ডে পরিণত হয় এবং ওইসব বরফখণ্ডের আয়তন বাড়লে ভারী হয়ে নিচে নামতে থাকে। পরবর্তী ঊর্ধ্বমুখে বায়ুর ধাক্কায় বরফখণ্ডগুলি আবার ওপরে উঠে যায় এবং আরও জলকণা সংগ্রহ করে ভারী হয় এবং বৃষ্টির সঙ্গে বরফখণ্ডরূপে নেমে আসে। একে শীতল শিলাবৃষ্টি বলা হয়। 3 স্লিট, নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টির ফোঁটা প্রথমে শীতল বায়ুস্তরের মধ্য দিয়ে নামবার সময় বায়ুস্তরে জমে ক্ষুদ্র ক্ষুদ্র তুষারাকায় পরিণত হয় এবং ওইসব তুষারকণাগুলির অধঃক্ষেপণকে স্লিট বলা হয়। পৃষ্ঠা 133, বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান 1 অথবা 2 অথবা 3। 1. আমি আকাশে ভেসে থাকি। অতি ক্ষুদ্র জলকণা দিয়ে তৈরি। আমি কে? উত্তর মেঘ। 2. আমি সবচেয়ে উঁচু আকাশের মেঘ। ঘোড়ার লেজ বা চামড়ের মতো আমার আকৃতি। সূর্যাস্তের সময় অপূর্ব বর্ণচ্ছটা তৈরি করি, যদিও আমি বৃষ্টিপাত ঘটাই না। আমি কে? উত্তর সিরাস মেঘ। 3. আমি উল্লম্ব মেঘ, গম্বুজের মতো দেখতে। আমি বজ্রপাত সহ বৃষ্টিপাত ঘটাই। আমি কে? উত্তর কিউমুলোনিম্বাস মেঘ। 4. সূর্যের উত্তাপে জল থেকে আমার সৃষ্টি। আমি হালকা, আমার থেকে মেঘ কুয়াশা সৃষ্টি হয়। আমি বায়ুতে ভাসমান থাকি। আমি কে? উত্তর জলীয় বাষ্প। 5. আমরা মেঘ থেকে সৃষ্টি হই। আমরা সম্মিলিত হয়ে ঝরে পড়ি। আমরা পৃথিবীতে নেমে এলে তাপমাত্রা কমে যায়। আমরা কে? উত্তর বৃষ্টিপাত। 6. যেখানে জলভাগের পরিমাণ বেশি, সূর্যালোক লম্বভাবে পড়ে, সেখানে আমার জন্ম। আমি মেঘ থেকে সোজা নিচে ঝরে পড়ি। আমি বিশেষ এক ধরনের বৃষ্টিপাত। আমি কে? উত্তর পরিচলন বৃষ্টিপাত। 7. আমি মেঘ থেকে বৃষ্টি হওয়ার জন্য উড়ে যাচ্ছিলাম। পথে পর্বত পড়ার জন্য সেখানেই আটকে পড়ে বৃষ্টিদান করেছি। আমি কে? উত্তর শৈলক্ষে বৃষ্টিপাত। 8. প্রবল নিম্নচাপে কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বাতাস শীতল ও ঘনীভূত হয়ে বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত ঘটায়, আমি সেই বৃষ্টিপাত। উত্তর আমি কে? উত্তর ঘূর্ণবৃষ্টি। 9. ঘূর্ণবাতের কেন্দ্র থেকে আমার চারপাশে ঝড় হয়, কিন্তু আমার আকাশ পরিষ্কার থাকে। আমি কে? উত্তর হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু। 10. আমি বৃষ্টির সঙ্গে বরফ নিয়ে ঝরে পড়ি। আমি ফসলের ক্ষতি করি। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে আমি মাঝে মাঝে আমাকে দেখতে পাও। আমি কে? উত্তর শিলাবৃষ্টি। 11. আমি শীতপ্রধান দেশে বৃষ্টির পরিবর্তে ঝরে পড়ি। আমি কঠিন পদার্থ হিসেবে মাধ্যাকর্ষণের টানে নেমে আসি। আমি কে? উত্তর তুষারপাত। 12. শীতকালে ভোরের দিকে আমাকে দেখতে পাও। আমি তোমাদের দৃষ্টিকে অস্বচ্ছ করে তুলি। আমাকে অনেকটা ধোঁয়ার মতো লাগে। আমি কে? উত্তর কুয়াশা। 13. আমি ভোরবেলায় ঘাসের আগায় বৃষ্টিবিন্দুর মতো লেগে থাকি। আমি শীতের মেঘমুক্ত রাতে বেশি করে ঝরে পড়ি। কে আমি? উত্তর শিশির। 14. আমি একটি যন্ত্র। আমার সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়ে থাকে। আমাকে খোলা আকাশের নিচে রাখতে হয়। আমি কে? উত্তর রেইন গজ। কি আশ্চর্য! 1. বর্ষাকালে মেঘ কালো এবং শরতের মেঘ সাদা। বর্ষাকালে মেঘে জলবিন্দুর পরিমাণ খুব বেশি থাকে। অধিক ঘনত্বযুক্ত এই মেঘ ধূলিকণা লবণের কণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। মেঘের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই এই মেঘ কালো। অন্যদিকে শরতের মেঘের ঘনত্ব কম, তাই সূর্যালোক এই মেঘের মধ্য দিয়ে প্রতিফলিত হতে পারে। সেই জন্যই শরতের মেঘ সাদা। 2. বাতাসে ধূলিকণা না থাকলেও মেঘ ও বৃষ্টি হতো না। সূর্যের তাপে জলভাগ জলে বাষ্পে পরিণত হয়। ওই জলীয় বাষ্প বাতাসে ধূলিকণা লবণের কণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় এবং ওপরে ওঠে। ওপরে শীতল বাতাসের সংস্পর্শে জলকণা শীতল ও ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হিসেবে ভেসে বেড়ায় এবং পরে আরো জলকণা যুক্ত হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে। কেন? কিভাবে? 1. নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছে অরণ্য সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছে অরণ্য সৃষ্টি হয়েছে কারণ নিরক্ষরেখা উভয় পার্শ্বে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই অঞ্চলের অবস্থান। এখানে সারা বছরই সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় উষ্ণতা বৃষ্টিপাত উভয় বেশি থাকে। সারা বছর আর্দ্র আবহাওয়া থাকার কারণে গাছের প্রয়োজনীয় জলের অভাব হয় না। ফলে গাছের পাতাগুলি সব একসাথে ঝরে যায় না বলে সারা বছরই সবুজ পাতা দেখা যায়। 2. শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে। 1. শুষ্ক অঞ্চলে দিনের বেলা ভূপৃষ্ঠে যে পরিমাণ উত্তাপ গ্রহণ করে রাত্রে সেই সমপরিমাণ তাপ বিকিরিত করতে পারে না, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হতে পারে না। পৃষ্ঠা 134। 2. শুষ্ক অঞ্চল বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে বলে ভোরের দিকে বাতাস শীতল হলেও ঘনীভূত হওয়ার মতো জলীয় বাষ্প পাওয়া যায় না, তাই শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে। 3. সাধারণত শীতকাল এবং প্রধানত জলা
জলাশয়ের উপর কুয়াশা বেশি দেখা যায়। শীতকালে দিনের বেলা ভূপৃষ্ঠ যে পরিমাণ উত্তাপ গ্রহণ করে দীর্ঘ রাত্রির কারণে তার থেকে বেশি তাপ বিকিরিত করে, তাই বায়ুস্তর অধিক শীতল হলে ভূপৃষ্ঠে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা সৃষ্টি করে। রাত্রিবেলা স্থলভাগ অপেক্ষা জলভাগ অধিক শীতল থাকার কারণে জলীয় বাষ্প জলাশয়ের উপর ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি হয়। 4. অনুবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল। শৈলক্ষে বৃষ্টিতে পর্বতের যে ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলা হয়। অন্যদিকে পর্বতের বিপরীত ঢালে যেখানে কম বৃষ্টি হয় সেই ঢালকে অনুবাদ ঢাল বলা হয়। পর্বত অতিক্রম করে বায়ু যখন পর্বতের অন্য ঢালে পৌঁছায় তখন থেকে জলীয় বাষ্প কমে যায় এবং নিচে নামার ফলে বায়ু আরো উষ্ণ হয় এবং জলীয় বাষ্প ত্যাগ না করে তাকে শোষণ করতে শুরু করে। সেই কারণে পর্বতে অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হয়। একেই বৃষ্টিচ্ছা অঞ্চল বলা হয়। পশ্চিমঘাট পর্বতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি বৃষ্টিচ্ছা অঞ্চলের উদাহরণ। শব্দের ধাঁধা 1. আ মজফলা মা রয়কার কয়াকার ল তালিবস্য কয়াকার। উত্তর হচ্ছে ম্যাক্রোলাকাস। 2. দন্তানহস্যি হস্যু কয়হস্যি ময়বয়াকার দন্তস্য ময়হস্যু লয়কার। উত্তর কিউমুলোনিম্বাস। 3. ময়হস্যু দন্তসহস্যি বসন রয়কার লয়কার দন্তস্য কয়হস্যি হস্যু। উত্তর হচ্ছে সিরোকিউমুলাস। 4. ময়াকার ব বর্গীয় জয় রফলা ঘ। উত্তর বজ্রমেঘ। 5. ব ঘ ভ দন্তা ন দন্তা নয় দীর্ঘ। উত্তর ঘনীভবন। 6. ইয় বর্গীয় জয় হস্যি জয়কার পয়হস্যু বসন রয়কার। উত্তর চেরাপুঞ্জি। 7. খ বসন র ঘয় দীর্ঘ বয়াকার মূর্ধন্য নয় রেফ তয়কার চয়কার। উত্তর ঘূর্ণাবর্তের চোখ। 8. কয়েকার হয়জফলা আকা দন্তা ন বসন রস্য। উত্তর হ্যারিকেন। 9. ত পয়াকার পেটকাটা মূর্ধন্য সয়াকার বসন র তয়হস্যু। উত্তর তুষারপাত। 10. উন্তস্ত আয়াকার কয়হস্যু তালিবস্য সয়াকার। উত্তর কুয়াশা। তথ্য মৌচাক পূরণ 1. কিউমুলোনিম্বাস মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়। এই মেঘ সম্পর্কে তথ্য মৌচাকটি পূরণ করো। 1. এটি উল্লম্ব মেঘ। 2. গম্বুজের মতো দেখতে সাদা ধূসর ও কালো রঙের হয়। 3. এই মেঘের পাদদেশ ভূপৃষ্ঠ থেকে 1500 ফুট ওপরে শুরু হলো, শীর্ষদেশ 10 থেকে 12 কিলোমিটার উঁচু হয়। 4. এই মেঘ থেকে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়। 5. এই মেঘ থেকে অনেক সময় শিলাবৃষ্টিও হয়। 6. এই মেঘের অন্য নাম বজ্রমেঘ। পরীক্ষা 1. এটি কেটলি বা পাত্রে জল নিয়ে গ্যাস বা উনুনের উপর বসানোর কিছুক্ষণ পর দেখা যাবে যে কেটলি বা পাত্রটার মুখ দিয়ে সাদা রঙের ধোঁয়া বের হচ্ছে কেন? উত্তর কেটলির জল প্রচন্ড উত্তাপে ফুটতে শুরু করেছে। উত্তপ্ত জল থেকে সৃষ্ট জলীয় বাষ্প হালকা বলে কেটলির ঢাকনার নিচে চাপ দেয় এবং কেটলির নল দিয়ে বেরিয়ে আসবে। ওই জলীয় বাষ্প হলে সাদা রঙের ধোঁয়া। ওই ধোঁয়া হাতের তালুতে লাগলে জলীয় বাষ্পগুলো স্পষ্ট হয়ে ওঠে। পৃষ্ঠা 135 2. একটি গ্লাসে বরফের টুকরো রাখলে কিছুক্ষণ পর গ্লাসটাকে ধরলে হাত ভিজে যায় কেন? একটি গ্লাসে কয়েক টুকরো বরফ রাখলে কিছুক্ষণ পর দেখা যায় গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমেছে। গ্লাসটা ধরলে হাতটা ভিজে যায় কারণ গ্লাসের চারপাশে বায়ুর জলীয় বাষ্প শীতল গ্লাসের সংস্পর্শে শীতল হয় এবং গ্লাসের গায়ে ছোট ছোট জলবিন্দু রূপে অবস্থান করে। এটা ঘনীভবনের প্রক্রিয়া। এইভাবে মেঘ ঘনীভূত হয়। 3. একটা কাঁচের প্লেট এবং জারের মধ্যে সমপরিমাণ জল নিয়ে খোলা জায়গায় রাখলে 2-3 মিনিট বাদে জলের পরিমাণগত কি পার্থক্য দেখা যাবে? একটা কাঁচের প্লেট ও জারের মধ্যে সমপরিমাণ জল নিয়ে খোলা জায়গায় রাখলে 2-3 দিন বাদে জলের পরিমাণগত পার্থক্য দেখা যাবে। প্লেটের জলের পরিমাণ কমে যাবে এবং জারের জলের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকবে, কারণ প্লেটের উপরিভাগে ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য প্লেটের জল বেশি সূর্যতাপ পেয়েছে এবং বেশি জল বাষ্পীভূত হয়েছে। অন্যদিকে জারের মুখ ছোট বলে তার বাষ্পীভবন কম হয়েছে। এ থেকে বোঝা যায় যে জলতলের উপরিভাগের ক্ষেত্রফলের উপর জলের বাষ্পীভবন নির্ভর করে। 4. নিজের বাড়িতে তুমি কিভাবে মেঘ তৈরি করবে? উপকরণ: 1 লিটারের প্লাস্টিকের বোতল একটি, 2 ফোটানো না এমন গরম জল, 3 দেশলাই। পদ্ধতি 1. বোতলে এমনভাবে গরম জল ঢালতে হবে যাতে বোতলের তলার অংশটি সম্পূর্ণ জলপূর্ণ থাকে। 2. একটা জ্বলন্ত দেশলাই কাঠি বোতলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে পুরো বোতলটা ধোঁয়ায় ভরে যায়। এবার বোতলের মুখটা বন্ধ করে দিতে হবে। 4. সবশেষে বোতলটাকে হাত দিয়ে বেশ কয়েকবার চাপ দিতে হবে। চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলেই বোতলের মধ্যে মেঘ তৈরি হবে। কারণ 1 বোতলের গরম জল থাকায় বোতলের বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি বাড়ে। 2 দেশলাই কাঠি উষ্ণতা বোতলের ভেতরে বায়ুকে সম্পৃক্ত করতে সাহায্য করে। 3 জলীয় বাষ্পপূর্ণ বায়ু একটু ঠান্ডা হলে ওই জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় ভেসে বেড়ায়, ওইগুলি মেঘ। ওই মেঘ আরো শীতল হলে বৃষ্টি তৈরি করে।
শব্দছক সমাধান। উপর নিচ। 1 প্রবল নিম্নচাপ সৃষ্টি হলে এই প্রকার বৃষ্টিপাত হয়। 4টি শব্দ। ঘূর্ণ বৃষ্টি। 2 নিরক্ষীয় অঞ্চলে সারা বছর এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়। 5টা শব্দ। পরিচলন। 3 জল এই প্রক্রিয়ায় বাষ্পে পরিণত হয়। 5টা শব্দ। বাষ্পীভবন। পাশাপাশি 1 ক্রান্তীয় ঘূর্ণবাতে মাঝের শান্ত অঞ্চল। 7টা শব্দ। উত্তর ঘূর্ণবাতের চক্ষু। 2 পশ্চিম ঘাটে পশ্চিম ঢালে এই ধরনের বৃষ্টিপাত হয়। 5টা শব্দ। শৈলোৎক্ষেপ। 6 চীন সাগরে ঘূর্ণবাত। 4টে শব্দ। উত্তর টাইফুন। পৃষ্ঠ সংখ্যা 136। 2 নম্বর। 1 ম্যাকারোল আকাশ তৈরি করে যে মেঘ। 7টার খালি জায়গা আছে ওপর নিচে। সিরোকিউমুলাস। 2 খুব উঁচু আকাশের মেঘ যা পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। 3টে শব্দ। উত্তর সিরাস। 3 নিচু আকাশের মেঘ এর থেকে একটানা বৃষ্টিপাত হয়। 5টা ঘর। উত্তর নিম্বোস্ট্রাটাস। পাশাপাশি 4 উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বহুল অঞ্চল। 4টে ঘর ফাঁকাফাঁকি। উত্তর চেরাপুঞ্জি। 5 গম্বুজের মতো একটি বজ্রমেঘ। 7টা ঘর পাশাপাশি। উত্তর কিউমুলোনিম্বাস। 6 পাশাপাশি 2009 সালে পূর্ব উপকূলে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। 3টে ঘর। আয়লা। 7 পরিপৃক্ত অবস্থা আরেক নাম। 3টে ঘর। উত্তর সম্পৃক্ত। প্রকল্প প্রস্তুতি। তোমার অঞ্চলে কোন সময় কি ধরনের বৃষ্টি হয়েছে সেগুলো সম্বন্ধে তথ্য সংগ্রহ করে লেখো। বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক সংখ্যা, বিষয়, প্রকল্পের নাম, উদ্দেশ্য। কর্মপরিকল্পনা 1 সারা বছর কখন কোন সময় বৃষ্টিপাত হয় বা হতে পারে সেই সম্পর্কে মানুষকে সচেতন করা। 2 এই ধরনের বৃষ্টিপাত থেকে কি পরিমাণ বৃষ্টি পাওয়া গেছে সেই সম্পর্কে মানুষকে জানানো। 3 এই বৃষ্টিপাতের ধরন ও পরিমাণের উপর নির্ভর করে কৃষি ফসল বুনতে বা চাষ করতে সহায়তা করা। 4 অধিক বৃষ্টির সময় জেনে সেখানকার পয়োগ প্রণালী বা জল নির্গম প্রণালীকে বাধাহীনভাবে চালু রাখতে সাহায্য করা। তথ্য সংগ্রহ। 1 গত 1 বছরে আমার এলাকায় কোন মাসে কতখানি বৃষ্টিপাত হয়েছে সেই সম্পর্কে আবহাওয়া অফিস থেকে তথ্য সংগ্রহ করতে হবে। 2 এই বৃষ্টিপাত থেকে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কিনা তার তথ্য সংগ্রহ করে তথ্য বিশ্লেষণ। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে চৈত্র বৈশাখ মাসে বা মার্চ এপ্রিল মাসে অল্প বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি মূলত কালবৈশাখী থেকে, যা এক ধরনের ঘূর্ণবাত। তথ্য বলছে কালবৈশাখীর পর কয়েকদিন তাপমাত্রা অনেকটা নেমে গেছে। এই সময় বজ্রবিদ্যুৎ ও বজ্রপাত থেকে দুজনের প্রাণহানির খবর হয়েছে। 2 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে এখানে সর্বাধিক বৃষ্টি হয়েছে। এই সময় এখানে বর্ষাকাল। মূলত পরিচালন বৃষ্টিপাত হয়েছে, তবে তথ্য জানাচ্ছে কয়েকটি নিম্নচাপ জনিত কারণেও বৃষ্টিপাত হচ্ছে। 137। 3 সেপ্টেম্বর মাসে কয়েকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যা থেকে বেশ কিছুটা বৃষ্টি পাওয়া গেছে। এই ঘূর্ণিঝড়কে আমরা আশ্বিনের ঝড় বলি। 4 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে বরাবর তেমন বৃষ্টিপাত পায়নি, তবে ডিসেম্বরের শেষ দিকে বৃষ্টিপাত হয়েছে। সিদ্ধান্ত। বর্তমান সমীক্ষা থেকে সিদ্ধান্তে আসা যায় যে 1 আমার এলাকায় সারা বছর বৃষ্টি হয়নি, বছর নির্দিষ্ট সময় বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের পদ্ধতিগুলি ভিন্ন। 2 চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী বা ঘূর্ণবাত থেকে বৃষ্টি হয়েছে। শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন মাসে সর্বাধিক বৃষ্টি হয়। বৃষ্টি মূলত পরিচালন পদ্ধতিতে হয়েছে, তবে ঘূর্ণবাত থেকে কিছুটাও হয়েছে। আশ্বিন কার্তিক মাসে অল্প বৃষ্টি হয়েছে যা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু থেকে। একে আশ্বিনের ঝড় থেকে। এটা এক ধরনের ঘূর্ণবাত। আবার শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা থেকেও বৃষ্টি হয়েছে। কৃতজ্ঞতা শিক্ষক। আমার বিদ্যালয়ের শিক্ষকরা সমীক্ষাটি কিভাবে করতে হবে সে বিষয়ে সম্পূর্ণ সহায়তা করেছেন। 2 আবহাওয়া অফিস, দমদম ও আলিপুর। শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর।